হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা জানো আমরা হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে লুসেন্টের একটি সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমরা টপিক বাই টপিক লুসেন্ট বইটিকে কভার আপ করব এবং সম্পূর্ণ বাংলা ভাষায়। আজকে আমাদের ক্লাসের মাধ্যমে আমরা স্বরাজ পার্টি থেকে ক্লাসটি কন্টিনিউ করব। আমরা লাস্ট ডেতে কি পড়েছিলাম তোমরা দেখবে। লাস্ট ডেতে আমরা নন কোঅপারেশন মুভমেন্টের ব্যাপারে পড়েছিলাম। নন কোঅপারেশন মুভমেন্ট কবে চালু হয়েছিল? 1920 সালে, এবং গান্ধীজি সেটাকে 1922 সালে কল অফ করে নেয়। এবার যারা ক্লাসটা করেছো তোমরা সবাই জানবে যে কেন এটা কল অফ করেছিল গান্ধীজি। কেন কি ফেব্রুয়ারি 5, 1922 সালে একটি ভায়োলেন্ট ইনসিডেন্ট ঘটেছিল। ভায়োলেন্ট ইনসিডেন্ট বলতে চোরাচুরির ইনসিডেন্টের কথা বলা হচ্ছে। তো গান্ধীজি, যে কিনা অহিংসার পূজারী ছিল, সে নন কোঅপারেশন মুভমেন্টের চোরাচুরির ইনসিডেন্টটি হওয়ার কারণে সে নিজের নন কোঅপারেশন মুভমেন্টটাকে কল অফ করে নেয়। ভায়োলেন্ট প্রোটেস্ট গান্ধীজি কখনই সাপোর্ট করেনি, তাই তিনি সেটাকে কল অফ করে নেয়। এ কারণে গান্ধীজির যারা কলিগ ছিল, যেমন মতিলাল নেহেরু, সিআর দাস, এনসি কেলকার, এরা গান্ধীজির এই ডিসিশনটাকে ক্রিটিসাইজ করেছিল। কেন কি ঐতিহাসিকরা কি বলে যে নন কোঅপারেশন মুভমেন্ট যখন বন্ধ করে দেওয়া হয়, তখন নন কোঅপারেশন মুভমেন্টটা তার চরম সীমায় পৌঁছেছিল, একদম পিকে ছিল। তো সে কারণে গান্ধীজিকে তার কলিগরাই ক্রিটিসাইজ করে নন কোঅপারেশন মুভমেন্টটাকে বন্ধ করে দেওয়ার জন্য। এর ফলে কি হয়, মতিলাল নেহেরু, সিআর দাস এবং এনসি কেলকার এরা একটি নতুন পার্টি বানায়। সেই পার্টিটার নাম কি হয়? সেই পার্টিটার নামই হচ্ছিল গিয়ে স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি কত সালে সেটি তারা স্থাপন করে? 1922 সালে নন কোঅপারেশন মুভমেন্ট বন্ধ হয়ে যায়। তার এক বছর পরে, মানে 1923 সালে স্বরাজ পার্টি চালু করা হয়। তো এই যে স্বরাজ পার্টিটা ছিল, এই স্বরাজ পার্টির হেড কে ছিল? এই স্বরাজ পার্টির হেড ছিল সিআর দাস। সিআর দাস ছিল স্বরাজ পার্টির হেড। দেখো কি বলা আছে, গান্ধীজি's decision to call off the agitation caused frustration among masses. His decision came to severe criticism from his colleagues like Motilal Nehru, C.R. Das, N.C. Kelkar, who organized the Swaraj Party. তো স্বরাজ পার্টি জানুয়ারি 1, 1923 সালে চালু করা হয়। কোন নামে? কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি নামে। তো তোমরা মনে রাখবে যে স্বরাজ পার্টি কত সালে এস্টাবলিশড হয়েছিল সেটা মনে রাখবে, এবং কারা এস্টাবলিশড করেছিল সেটা মনে রাখবে। আর স্বরাজ পার্টির হেড কে ছিল? স্বরাজ পার্টির হেড ছিল সিআর দাস। কী কারণে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা হলো সেটাও তোমাদেরকে বললাম। এবার স্বরাজ পার্টির মেইন উদ্দেশ্য কী ছিল? স্বরাজ পার্টির মেইন উদ্দেশ্য ছিল লেজিসলেটিভ কাউন্সিলে এন্টার করা। হ্যাঁ, লেজিসলেটিভ কাউন্সিলেতে তারা এন্টার করতে চেয়েছিল, এবং তারা চেয়েছিল যে লেজিসলেটিভ কাউন্সিলে এন্টার করে তারা ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে একটা মোরাল প্রেশার ক্রিয়েট করবে, যার ফলে কিনা ব্রিটিশদের কাছে তাদের দাবি দাবাটা মেটাতে পারবে। নন কোঅপারেশন মুভমেন্টের পরে কোনো স্ট্রং পার্টি এ দেশে ছিল না, সে কারণেই এই পার্টিটি মূলত এস্টাবলিশ করা হয়। দেখো কি বলা আছে, in the election held in 1923, the Swaraj Party captured 45 of the 145 seats. In provincial election, they secured few seats. In central province, they secured a clear majority. In Bengal, the Swaraj Party was the largest party. তাহলে তারা তাদের উদ্দেশ্যে কিছুটা সফলও হয়। তারা ওয়েস্ট বেঙ্গলে বলতে তারা বেঙ্গল প্রভিন্স তখন যেটা ছিল, বেঙ্গল প্রভিন্সে তারা সবথেকে ক্লিয়ার মেজরিটি পায়। ঠিক আছে। দ্য স্বরাজেস ডিমান্ডস টু রিলিজ অল দ্য পলিটিক্যাল প্রিজনার্স, প্রভিন্সিয়াল অটোনমি, রিপিলিং অফ দ্য repressive laws imposed by the government.
ঠিক আছে, ওদের স্বরাজিস যারা স্বরাজিস পার্টির লোক ছিল তাদের ডিমান্ড এটাই ছিল যে পলিটিক্যাল যারা প্রিজনার যারা জেলে রয়েছে তাদের ছেড়ে দিতে হবে এবং প্রভিন্সিয়াল একটা অটোনমি প্রোভাইড করতে হবে। However, the death of C.R. Das in 1925, they drifted towards a policy of cooperation with the government. কিন্তু কি হয়, C.R. দাসের যে চিত্তরঞ্জন দাস যে ফাউন্ডিং ফাদার ছিল স্বরাজ পার্টির, তিনি তার 1925 সালে মৃত্যু হয় এবং তার ফলে কি হয়, স্বরাজ পার্টিটা আগের মতো আর অ্যাক্টিভ থাকে না এবং 1926 সালে তাদের এই স্বরাজ পার্টিটা ভেঙে যায়। চলো, তারপরে যেটা লুসেন্টের বইয়ে তোমরা দেখবে যেটা পয়েন্টস রয়েছে সাইমন কমিশনের ব্যাপারে বলা আছে। দেখো, সাইমন কমিশন কি? সাইমন কমিশন হচ্ছিল গিয়ে এমন একটা কমিশন যেটা 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন, মন্টেগু চেমসফোর্ড আইন কত সালে এসেছিল? তোমাদের পরীক্ষায় অনেক সময় কোশ্চেন চলে আসে। মন্টেগু চেমসফোর্ড আইন 1919 সালে এসেছিল। সেই মন্টেগু চেমসফোর্ড আইনের যে ধারাগুলো আছে সেগুলোকে রিভিউ করার জন্য সাইমন কমিশন তৈরি হয়েছিল। ঠিক আছে, এবার মন্টেগু চেমসফোর্ড আইনের ধারাগুলো কী ছিল সেগুলো বলতে গেলে যেমন ডায়ার্কি, ডায়ার্কির কথা বলা হয়েছে। ডায়ার্কি, এবার ডায়ার্কিটা কি? ডায়ার্কি মানে হচ্ছে হলো গিয়ে বাইক্যামেরালিজম, মানে বাইক্যামেরালিজম মানে ডুয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, ডুয়াল ফর্ম অফ গভর্নমেন্টকে ডায়ার্কি বলা হয়। তো ডায়ার্কি ফার্স্টলি ইন্ট্রোডিউস করা হয় 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইনের মাধ্যমে এবং তার সাথে সাথে সেপারেট ইলেকটোরেটেরও ব্যবস্থা করা হয় শিখ, খ্রিস্টান এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য। তো এই যে মন্টেগু চেমসফোর্ড আইন যেটা 1919 সালে এসেছিল, তখন চেমসফোর্ড ছিল গভর্নর, তাই জন্য এই আইনটির নাম হয় মন্টেগু চেমসফোর্ড আইন। এটিকেই রিভিউ করার জন্য 1927 সালে সাইমন কমিশন তৈরি করা হয়। কিন্তু সাইমন কমিশনের একটি ব্যাপার ছিল যে সাইমন কমিশনে 7 জন মেম্বার ছিল, 7 জন মেম্বারের মধ্যে 7 জনই ছিল ব্রিটিশ, কোনো ইন্ডিয়ান সেখানে ছিল না। তো সে কারণে ইন্ডিয়ানরা এটাকে বয়কট করেছিল। দেখো কি লেখা আছে, টু রিপোর্ট হোয়াট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড দ্য সাইমন কমিশন ইন নভেম্বর 1927 ফর দ্য টাস্ক। অল মেম্বার অফ দ্য কমিশন ওয়ার ইউরোপিয়ান। ইন্ডিয়ান পলিটিক্যাল ফেল্ট ইনসাল্টেড। তো ফলে কী হয়, ইন্ডিয়ান যে পলিটিক্যাল যারা লিডার ছিল তারা ইনসাল্টেড ফিল করে, কেন কি কোনো মানে ভারতের কোনো একটা আইনকে তারা রিভিউ করতে আসছে, সেখানে যে কমিটিটা রয়েছে সেখানে কোনো ভারতীয়ই নেই। তো সে কারণে তারা এটাকে ইনসাল্ট হিসাবেই নেয় এবং সাইমন কমিশনকে তারা বয়কট করে এবং একটা স্লোগান তখন ফেমাস হয়, ওয়ার এভার দ্য কমিশন ওয়েন্ট দেয়ার ওয়ার ক্রাইস অফ সাইমন গো ব্যাক। তো ভারতীয়রা সাইমন গো ব্যাক, যেদিনকে সাইমন্স কমিশন ভারতবর্ষে এসেছিল, গোটা ভারতবর্ষে এটার এগেনস্টে একটা আন্দোলন হয় এবং প্রত্যেকে সাইমন গো ব্যাক এই মানে স্লোগানটা ফেমাস হয়ে যায় তখন। ইট ওয়াজ ওয়াইল লিডিং ডেমনস্ট্রেশন এগেনস্ট দ্য সাইমন কমিশন ইন লাহোর দ্যাট এ ফ্যাটাল লাথি ব্লো ওয়াজ ডেল্ট টু লালা লাজপত রায়। তা কী হয়, সাইমন কমিশন যখন ভারতবর্ষে আসে ওখানে লালা লাজপত রায় লাহোরে লাহোরে সেটার এগেনস্টে একটা বিদ্রোহ করতে যায় বা আন্দোলন করতে যায়। সেখানে কি করা হয়, লালা লাজপত রায়ের উপরে লাঠি চার্জ করা হয়, এর ফলে লালা লাজপত রায়ের ডেথ হয়। ঠিক আছে, ইট ওয়াজ হিজ ডেথ ভগৎ সিং অ্যান্ড হিজ কমরেড ওয়ার সিকিং টু অ্যাভেঞ্জ। দে কিল্ড এ হোয়াইট পুলিশ অফিসিয়াল সন্ডার্স ইন ডিসেম্বর 1928। তাহলে লালা লাজপত রায়ের উপর লাঠিচার্জের কারণে তার মৃত্যু ঘটে। এর ফলে ভগৎ সিং কী করে, ভগৎ সিং তার মৃত্যুর প্রতিশোধ নেয়। কাকে হত্যা করে? ডিসেম্বরে 1928 সালে সন্ডার্সকে হত্যা করে, লালা লাজপত রায়ের মৃত্যুর বদলা নেয়। ঠিক আছে, তো এটাই বলা আছে এখানে। আর এখান থেকে কোশ্চেন আসে বলতে এটাই আসে যে সাইমন কমিশন কত সালে এস্টাবলিশড হয়েছিল? 1927। এবং তারা কবে ভারতবর্ষে এসেছিল? 1928। এবং সাইমন কমিশনের স্লোগানটির কথা আসে যেটি হচ্ছে সাইমন গো ব্যাক। এবং এই
সাইমন কমিশনের বিদ্রোহ করতে গিয়ে কোন বিপ্লবীর মৃত্যু ঘটে সেটাও আসে, লাল লাজপত রায়। তোমরা সেটা পুরোটাই দেখে নিলে। ঠিক আছে, চলো এরপর আমরা দেখতে পারবো নেহেরু রিপোর্টের কথা বলা আছে। নেহেরু রিপোর্টটা কি? দ্য চিফ আর্কিটেক্ট অফ দ্য নেহেরু রিপোর্ট ওয়াজ মতিলাল নেহেরু। আচ্ছা, নেহেরু রিপোর্টটা হচ্ছে এটাই, the recommended effect a lively debate concerning the goal of Indian dominion status or complete independence। দেখো নেহেরু রিপোর্ট থেকে তোমাদের কোশ্চেন এটা আসে যে নেহেরু রিপোর্ট কত সালে ইন্ট্রোডিউস করা হয়। 1928-এ নেহেরু রিপোর্ট ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে। এবং নেহেরু রিপোর্টটা কে ইন্ট্রোডিউস করে? মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু এটাকে ইন্ট্রোডিউস করে। এবং এটার ডিমান্ড কী ছিল বা এটার রিকমেন্ডেশনটা কী ছিল? এদের রিকমেন্ডেশন এটাই ছিল যে ওরা নেহেরু রিপোর্টে হচ্ছে গিয়ে ভারতবর্ষের যে গোল, ফ্রিডম গোল, সেটির ব্যাপারে আলোচনা করা হয়। সেই ফ্রিডম গোলের ব্যাপারে কি বলা আছে? একটা একটা ডিবেটকে হচ্ছিল গিয়ে ইন্ট্রোডিউস করা হয়। ডিবেটটা হচ্ছিল এটাই যে গোল অফ ইন্ডিয়া ডমিনিয়ন স্ট্যাটাস আর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, মানে ভারত ডমিনিয়ন স্ট্যাটাসে থাকবে না কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আনবে, সেই ব্যাপারে একটা ডিবেট আর কি নেহেরু রিপোর্টের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়। তো প্রশ্ন এটাই আসে যে নেহেরু রিপোর্ট কত সালে এসেছিল? 1928। এবং সেটার রিপোর্ট আর্কিটেক্ট কারা ছিল নেহেরু রিপোর্টের, ভীষণ ইম্পর্টেন্ট এটা আসে। মতিলাল নেহেরু এবং তেজ বাহাদুর শাস্ত্রী ছিল নেহেরু রিপোর্টের আর্কিটেক্ট। তো এটার কথাই বলা আছে, তোমরা এটা মনে রাখবে। এবং তারপরে আরেকটা পয়েন্টস রয়েছে, 14 পয়েন্টস অফ জিন্না। এটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। আচ্ছা দেখো, জিন্নার 14 দফা দাবি। জিন্নার 14 দফা দাবিতে কি বলা আছে? জিন্নার 14 দফা দাবি কত সালে ইন্ট্রোডিউস হয়? ফার্স্টলি তো এটা মনে রাখতে লাগবে, 1929 সালে জিন্নার 14 দফা দাবি আসে। মোহাম্মদ আলী জিন্না কে ছিল? দেখো, মোহাম্মদ আলী জিন্না কে ছিল, যারা তোমরা অলরেডি পড়াশোনা করে রেখেছো তোমরা জানো খুব ভালো করে যে জিন্না ছিল মুসলিম লীগের ফাউন্ডিং ফাদার। তো জিন্না কত সালে মুসলিম লীগ এস্টাবলিশ করেছিল? 1906 সালে, ঠিক আছে। 1906 সালে মোহাম্মদ আলী জিন্না, যে মুসলিম লীগের লিডার, সে মুসলিম লীগটাকে 1906 সালে এস্টাবলিশ করেছে। এখানে সেই জিন্নার কথাই বলা হয়েছে। সে জিন্না কী করেছে? এই যে নেহেরু রিপোর্টটাকে সে অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। এই যে একটু আগে আমরা জানলাম নেহেরু রিপোর্ট 1928 সালে এসেছিল, মোহাম্মদ আলী জিন্না এই নেহেরু রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। জিন্না দেয়ার আফটার ড্রিউ আপ এ লিস্ট অফ ডিমান্ডস হুইচ ওয়াজ কল্ড 14 পয়েন্টস অফ জিন্না। তাহলে মোহাম্মদ আলী জিন্না নেহেরু রিপোর্টটাকে অ্যাকসেপ্ট না করে নিজে একটি 1929 সালে 14টা পয়েন্টের একটা রিকমেন্ডেশন ইন্ট্রোডিউস করে, সেটাই জিন্নার 14 দফা দাবি নামে পরিচিত। তো এটা তোমরা মনে রাখবে। এবার চলো পরের পয়েন্টসটা দেখা যাক। পরের পয়েন্টস কি রয়েছে? লাহোর সেশন 1929। দেখো, আইএনসির 1929 সালে একটি লাহোর সেশন হয়, সেটা ভীষণই ইম্পর্টেন্ট। এই লাহোর সেশন কী জন্য ইম্পর্টেন্ট? কেন কি এই লাহোর সেশনেই ভারতবর্ষে সর্বপ্রথম পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের দাবি রাখা হয়। এতদিন পর্যন্ত কি হতো? এতদিন পর্যন্ত সবাই ডমিনিয়ন স্ট্যাটাসের কথা বলেছে, কিন্তু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজের কথা কোথাও বলা হয়নি। তো আইএনসির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1929 সালের যে লাহোরে যে সেশনটা হয়েছিল, সেই সেশনে তারা পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা বলে। এটি হচ্ছিল গিয়ে টু দ্য গোল অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট। এটি ন্যাশনাল মুভমেন্টের গোল হওয়া উচিত বলে 1929 সালে বলা হয়। আর পরীক্ষায় প্রশ্ন আসে যে 1929 সালে যে লাহোর সেশনটা হয়েছিল, সেটার প্রেসিডেন্ট কে ছিল? সেটার প্রেসিডেন্ট ছিল জে.এল. নেহেরু। জে.এল. নেহেরু ছিল 1929 সালের লাহোর সেশনের প্রেসিডেন্ট। দেখো তারপর কি বলা আছে? অন ডিসেম্বর 31, 1929 দ্য নিউলি অ্যাডপ্টেড ট্রি কালার ফ্ল্যাগ ওয়াজ
আনফুল্ড। এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে, এটা এই জন্যই ইম্পর্টেন্ট, 1929 সালের ডিসেম্বরের 1 তারিখে ফার্স্ট ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা 3 কালারের ন্যাশনাল ফ্ল্যাগ, সেটাকে উত্তোলন করা হয়। এবং পরীক্ষায় এটাও প্রশ্ন আসে, এখানে দেওয়া নেই লুসেন্টে, বাট পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে কোন নদীর তীরে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা হয়, সেটার আনসারটা হবে রাভি নদীর তীরে। ঠিক আছে, রাভি নদীর তীরে 1929 সালের ডিসেম্বরের 31 তারিখে প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা হয়। ঠিক আছে, হুইচ ওয়াজ টু বি সেলিব্রেটেড এভরি ইয়ার প্লিডিং টু দ্য পিপল নট টু সাবমিট ব্রিটিশ রুল এনি লঙ্গার। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে ডিসেম্বরের 31 তারিখে 1929 সালে প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা হয়, সেটিকে যাতে মনে রাখা হয়, তাই জন্য জানুয়ারি 26 প্রজাতন্ত্র দিবস, ভারতের যে প্রজাতন্ত্র দিবসটা পালন করা হয়, সেটার ডিসিশন 1929 সালের লাহোর সেশনেই নেওয়া হয়েছিল। ঠিক আছে, এই দেখো বলা আছে, January 26 were fixed as the Independence Day, which was to be celebrated every year, pleading to the people not to submit to British rule any longer. ওকে, তো এইগুলো তোমরা মনে রাখবে। এবার তারপর চলো ডান্ডি অভিযানের ব্যাপারে আমরা জানি। ডান্ডি অভিযানটা কি, বা সল্ট সত্যাগ্রহ, ডান্ডি অভিযানটাকে সল্ট সত্যাগ্রহ বলা হয়। ভীষণই ইম্পর্টেন্ট, পরীক্ষায় তো একদম ডেট তুলে কোশ্চেন আসে যে ডান্ডি অভিযান কত সালে হয়েছিল। 1930 সালে হয়েছিল। শুধু 1930 সালটা মনে রাখলে হবে না, তোমাদের এটাও জানতে হবে যে ডান্ডি অভিযান কত তারিখে হয়েছিল সেটাও জানতে হবে। ডান্ডি অভিযান 12ই মার্চ 1930 সালে হয়েছিল। ঠিক আছে, এবং এটা কে মানে ডান্ডি অভিযানের ডাক কে দেয়? মহাত্মা গান্ধী। এবং এখান থেকে এটাও প্রশ্ন আসে, আচ্ছা প্রশ্নটা পরে বলছি, আগে তোমাদের এক্সপ্লেন করে নিই ব্যাপারটা কি। দেখো, টু অ্যাচিভ দ্য গোল অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স গান্ধী লঞ্চ অ্যানাদার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। দেখো, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা স্বরাজ পাওয়ার জন্য গান্ধীজি কি করে, একটি নতুন করে অভিযানের ডাক দেয়। আগে আমরা গান্ধীজির লাস্ট অভিযানটা কি দেখেছিলাম, নন কোঅপারেশন মুভমেন্ট, যেটা 1920 সালে হয়েছিল। আর এখন যেটা সল্ট সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ বা আইন অমান্য আন্দোলন, এটির ডাক দেওয়া হয় 1930 সালে। ঠিক আছে, এবং এখানে এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল লবণ আইনকে ভঙ্গ করা। লবণ আইনকে ভঙ্গ করা মানে উদ্দেশ্য ছিল যে ব্রিটিশদের যে আইন রয়েছে সেই আইনটিকে ভঙ্গ করে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষে নিয়ে আসা, বা ব্রিটিশদেরকে এটা বুঝিয়ে দেওয়া যে প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনেও যেতে পারি এবং ব্রিটিশ আইনকে আমরা অ্যাকসেপ্ট নাও করতে পারি। তো প্রথমে গান্ধীজি কি করে, এই জন্য 78 জন ফলোয়ারের সঙ্গে যাত্রা করে। 78 জন ফলোয়ার, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে কতজন ফলোয়ার্স নিয়ে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিল। 78 জন ফলোয়ার্স নিয়ে শুরু করেছিল এবং গান্ধীজিকে নিয়ে 79 জন। ঠিক আছে, কোথা থেকে শুরু করেছিল? সবরমতী আশ্রম থেকে গান্ধীজি ডান্ডি অভিযানের ডাক দেয়। এবং কোথায় অবধি গিয়েছিল? তারা হচ্ছিল গিয়ে ডান্ডি, একটা ভিলেজ আছে ডান্ডি, যেটা হচ্ছিল নবসারি ডিস্ট্রিক্ট, গুজরাট, সেখানে গিয়েছিল। এবং টোটাল কত মাইল রাস্তা হেঁটেছিল? 240 মাইল রাস্তা হেঁটেছিল গান্ধীজি সেদিন। ঠিক আছে, অন রিচিং দ্য সিসোর অন April 6 হি ব্রোক সল্ট ল। এবং কত দিন ধরে এই যাত্রাটি চলেছিল? 24 দিন ধরে। দেখো, 12ই মার্চ থেকে এপ্রিলের 5 তারিখ অবধি, টোটাল 12ই মার্চ থেকে এপ্রিলের 5 তারিখ অবধি টোটাল 24 ডেজ। ঠিক আছে, 24 ডেজ। এটা পরীক্ষায় তুলে তুলে প্রশ্ন আসে যে কত দিন, তাহলে তোমরা মনে রাখবে 24 ডেজ। ঠিক আছে, on reaching the seashore on April 6 he broke the salt by picking up salt from the seashore। সেই দিনকে তারা গিয়ে সেখানে এপ্রিল 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 6 তারিখে তারা হচ্ছিল গিয়ে সল্ট উৎপাদন করে মানে লবণ সত্যাগ্রহ আইন, লবণ সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে সল্ট লটাকে ব্রেক করে। ঠিক আছে, গান্ধী inaugurated the civil disobedience movement, a movement that was remain unsuppressed in the history of Indian national movement। এই এমন একটা আন্দোলন যে আন্দোলনটাকে ব্রিটিশ গভর্নমেন্ট সাপ্রেসড করতে ব্যর্থ হয়। ঠিক আছে, the movement became so powerful that it sparked to patriotism even among the Indian soldier in the army। এতটাই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল যে ইন্ডিয়ান আর্মিও
এটাতে দেশাত্মবোধ, তাদের মধ্যেও দেশাত্মবোধ জেগে ওঠে। দ্য গারোয়াল সোলজার রিফিউজ টু ফায়ার অন দ্য পিপল অ্যাট পেশোয়ার। সোলজার্সরা চলো গিয়ে সোলজার্সরা কী করেছে, পেশোয়ারের মানুষদের উপর গুলি চালাতে রিফিউজড করে। গান্ধী ওয়াজ অ্যারেস্টেড অন May 5, 1930। এই লবণ সত্যাগ্রহ আইন ভঙ্গ করার জন্য May 5, 1930 সালে গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়। ঠিক আছে। দিস was followed by another round of boycott of foreign goods and it took to the shape of nationwide। এখানে এই নন কপারেশন মুভমেন্টের মতো এই সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, এই মুভমেন্টেও নেশন ওয়াইড সমস্ত জিনিসপত্র বয়কট করা শুরু হয়। ঠিক আছে। লেডিস অলসো পার্টিসিপেট, এখানে কিন্তু মেয়েরাও কিন্তু পার্টিসিপেট করেছিল এই আন্দোলনটাতে। এবার কি বলা আছে, সুন দেয়ার আফটার ফলোড রিপ্রেসিভ মেজার্স সাচ অ্যাজ মাস অ্যারেস্ট, লাথি চার্জ, পুলিশ ফায়ারিং, ইটস অ্যাবাউট 1 লাখ পিপল ওয়েন্ট টু জেল। এই যে ডান্ডি অভিযানটা যে হয়েছিল, এই ডান্ডি অভিযানে কিন্তু প্রচুর পরিমাণে লাঠি চার্জ করা হয়, পুলিশ ফায়ারিং করে, অনেক বিদ্রোহটাকে সাপ্রেস করার প্রচুর চেষ্টা চলে এবং টোটাল 1 লাখ মানুষকে অ্যারেস্ট করা হয়। 1 লাখ মানুষকে অ্যারেস্ট করা হয়। তো দেখো, ডান্ডি অভিযানের ব্যাপারে আমরা জানলাম, আজকে আমরা ডান্ডি অভিযানের ব্যাপারে জানলাম, লাহোর সেশনের ব্যাপারে জানলাম, জিন্নাত 14 দফা দাবির ব্যাপারে জানলাম, নেহেরু কমিটির রিপোর্টের ব্যাপারে জানলাম, সাইমন কমিশন অ্যান্ড স্বরাজ পার্টির ব্যাপারে জানলাম। তোমরা এই যেই ইনফরমেশনগুলো দিলাম এইগুলো তোমরা রিভিশন করতে থাকো এবং ক্লাসটি যখন করবে পাশে বইটি নিয়ে, লুসেন্টের বইটি নিয়ে ক্লাসটি করবে, তোমাদেরই হেল্প হবে। এবং রিভিশন করতে থাকো, রিভিশন না করলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসছি, নতুন টপিক নিয়ে। ততদিন তোমরা নিজেদের স্টাডি কন্টিনিউ রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।